আসসালামু আলাইকুম। আজ 4 অক্টোবর 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ধারণা পাওয়া গেল ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। হাসিনা নির্বাচন করবেন কিনা জানালেন জয়। মির্জা ফখরুলের নামে চাঁদাবাজির অভিযোগে একজন আটক। এবার বিস্তারিত। অবশেষে ধারণা পাওয়া গেল ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা না গেলেও শোনা যাচ্ছে একটি দেশের নাম। জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। সেক্ষেত্রে কাতার তাকে আশ্রয় দেবে বলেও শোনা যাচ্ছে। ইতোমধ্যে কাতারের সঙ্গে কয়েক দফা কথাও বলেছে ভারত। এখন শুধু দিনক্ষণ নির্ধারণ বাকি। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি এই বিষয়ে কথা বলেন। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই আমি 5% ছেড়ে দিয়েছি। জয় বলেন, তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। কেননা গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ 2.0-এ যেতে চাই না, তাই এই নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেন, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হলো দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলের পরিপ্রেক্ষিতে সম্মানিত আলেম সমাজ ও ইসলামপন্থী জনগণের নামে বিষোদগারের বিরুদ্ধে 151 আলেম বিবৃতি দিয়েছে। গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আশায় বুক বেঁধেছিল এই দেশের সর্বস্তরের জনতা। কারণ বিগত সরকার পাঠ্যপুস্তককে আমাদের সন্তানদের ঈমান হরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আমরা আশা করেছিলাম পতিত স্বৈরাচারের সময়ে এনজিও প্রেসক্রিপশনে রচিত পাঠ্যপুস্তকের পাতায় পাতায় পশ্চিমা অপসংস্কৃতির যেই নগ্ন অনুপ্রবেশ ঘটেছিল তা থেকে আমরা এবার পুরোপুরি মুক্ত হতে পারব। কিন্তু গভীর হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করলাম, নতুন বাংলাদেশের পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতেও পশ্চিমা সেই বস্তাপচা সংস্কৃতির ধারক ও বাহকরা জেঁকে বসেছে। সমন্বয় কমিটিতে বাম, সেকুলার, ইসলাম বিদ্বেষী ও সমকামী সাপোর্টাররা থাকলেও ছিল না দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি। এই বাস্তবতায় আমরা ইসলামপন্থী জনগণকে সঙ্গে নিয়ে নানা ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি এবং কমিটি থেকে চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও যৌন বিকৃতির সাপোর্টারদের অপসারণের দাবি জানাই। তারপর আমরা দেখতে পেলাম খুব তড়িঘড়ি করে পুরো কমিটি বাতিল করা হলো, যা আমাদের দাবি ছিল না, বরং কমিটি গঠন ও বাতিলের পুরো প্রক্রিয়াটি সন্দেহজনক। এরপর আমরা গভীর বিস্ময়ে লক্ষ্য করলাম, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আলেম সমাজ ও ইসলামপন্থীদেরকে মৌলবাদী ও স্বার্থান্বেষী মহল ট্যাগ দিলেন। এছাড়া জনবিচ্ছিন্ন কিছু বাম ও ইসলাম বিদ্বেষী সেকুলার 122 নাগরিকের বিবৃতির নামে মিথ্যার বেশাতি সাজালেন। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে তারা আলেম সমাজ ও ইসলামপন্থী জনতাকে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিলেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার পাঁয়তারা বলে অভিহিত করলেন। শান্তিপূর্ণ প্রতিবাদকে এভাবে ট্যাগিং করা নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি এই বাম ও চেতনাপন্থীরাই পতিত স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিল এবং বিভাজনের রাজনীতি করে ইসলামপন্থীদের কোণঠাসা করে রেখেছিল বিগত 15 বছর। আবু সাঈদ ও আসহাবুল ইয়ামিনরা ইসলামের আদর্শ ও শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে বুকের তাজা রক্ত ঢেলে যে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে ধারণ করতে ব্যর্থ হয়েছে এই জনবিচ্ছিন্ন 122 নাগরিক। তারা জনগণের আকাঙ্ক্ষার নামে নিজেদের অসৎ আকাঙ্ক্ষাকে ইসলামপন্থী জনগণের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। প্রকৃত সত্য এটাই যে বাংলাদেশের মানুষ পাঠ্যপুস্তকে পশ্চিমা সংস্কৃতি চায় না, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট চায় না। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ, মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মাওলানা আশরাফ আলী নিজামপুরি, ডক্টর খলিলুর রহমান আল মাদানী, শেখ আহমদুল্লাহ সহ অনেকেই। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না, রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না। শুক্রবার সকালে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই, যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা দেশের দুশ্মন। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে আমরা আপোষহীন। জাতির সঙ্গে সেবক হয়ে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নিতে জানিয়ে তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে, তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে আমরা এবং জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি আর কোনো স্বৈরাচার সরকার আসবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে তাদের কেনা টাকায় বুলেট ছোড়ার দুঃসাহস করবে। জাতি এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চায় না, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না, এমন মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিচারের আমানত রক্ষা করতে পারবে তাদের বিচারক হিসেবে চাই, যারা মুখের দিকে তাকিয়ে কোনো বিচার করবে না, নীতি, নৈতিকতা ও সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেবেন। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হতে হবে সঠিক। অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে তিনি বলেন, আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চাই না, তারা আমাদের মর্যাদার পাত্র। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদের মুগ্ধ সাইদ রিয়ারা ছিল। এ সময় তিনি প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি করেন। মতবিনিময় সভার শুরুতে জামায়াতের আমির শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র বলছে, আরিফ হোসেন সহ 4 জন গুলশান 2 গোলচত্বরের ক্যাফেটেরিয়ায় গিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠে। তার মধ্যে আরিফ হোসেন নামের এক ব্যক্তি নাকি নিজেকে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়েছেন। পরবর্তীতে ক্যাফেটেরিয়ায় লোকজন তাকে আটক করে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, আরিফ হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি রাজধানীর পল্লবীতে থাকেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয়ে ভিজিটিং কার্ডও রয়েছে তার কাছে। বিএনপির গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমি যে ব্যক্তিকে দেখেছি তাকে দেখে চাঁদাবাজ মনে হয়নি। আমার যতটুকু ধারণা, হয়তো বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে ক্ষমতা দেখাতে গেছেন, যার কারণে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট কার চালক আতিকুর রহমানের আলিশান বাড়ি নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা। প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকার সম্পদ অর্জনে জনমনে নানা প্রশ্ন উঠেছে। 3 অক্টোবর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে তার বিত্ত বৈভবের বিস্তারিত তুলে ধরা হয়। আতিকুর আর 10 জনের মতো সাধারণ কোনো গাড়ি চালক নন। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের গাড়ি চালক ছিলেন তিনি। মন্ত্রী পরিবারের ছত্রছায়ায় অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আতিকের বিরুদ্ধে। আতিকুর রহমান সিংগাইর পৌর এলাকার কাশিমনগর মহল্লার মৃত লেহাজুদ্দিনের ছেলে। জানা যায়, গ্রামের বাড়িতে আতিকের রয়েছে 2 কোটি টাকার দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। পাশাপাশি ঢাকায় শুরু করেন জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা। আতিক 18,000 টাকা বেতনে সামান্য গাড়ি চালকের চাকুরি করে কিভাবে শহরে একাধিক ব্যবসা ও গ্রামের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন, বিষয়টি টক অব দ্য সিংগাইরে পরিণত হয়েছে। আতিকের ছোট বোন রাবেয়া খাতুন বলেন, আমার ভাই ঢাকায় চাকুরি ও ইটের ব্যবসা করেন। 5-6 বছর মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালিয়েছেন, এখন ছোটখাটো সাহেবের গাড়ি চালায়। আতিকের মা সাহেলা খাতুন বলেন, বাড়ি নির্মাণে 2 কোটি টাকার মতো ব্যয় তো হবেই। আমার ছেলেটা এখন চাপের মধ্যে আছে। বিভিন্ন লোকজন বাড়িতে এসে টাকা পয়সা দাবি করে বলেও জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে আতিকুর রহমানের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সমাজের প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বস হবেন না লিডার হবেন। বসগিরি এই শব্দটা কিন্তু নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। আর লিডার বা নেতা হচ্ছেন সহযোগী, তিনি অপরকে সহযোগিতা করে এগিয়ে দিতে চান। আর বস হচ্ছেন যিনি নির্দেশ দিয়ে অপেক্ষা করেন বা আর চোখে তাকিয়ে থাকেন যে আমার কর্মীটি কি করছে। যদি তিনি খারাপ কিছু করেন তাহলে তাকে নিন্দা করা। নেতা কখনোই নিন্দা করেন না, তিনি প্রতিনিয়ত তার কর্মীকে সংশোধন করে দেন। সুতরাং এই সমাজের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানে, সেটা হোক ছোট অথবা বড়, সেখানে প্রয়োজন মানবিক গুণ সম্পন্ন সঠিক প্রজ্ঞার নেতৃত্ব। আমাদের বসগিরির কোনো প্রয়োজন নেই। সুতরাং আসুন আমরা বস না, আমরা আজ থেকে নেতা হব, নেতৃত্ব দেব, নিজে আলোকিত হব, অন্যের মাঝে আলো বিলাবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গত 24 ঘন্টায় সারা দেশে বোমা হামলায় আরও 34 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 1.5 শতাধিক মানুষ। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে বৈরুত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায়, সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। গত 24 ঘন্টায় 20টির মতো হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 11টি হয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে। লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সৈন্যরা বাংকার ব্লাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এই ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে দাইয়ে এলাকায়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে পরবর্তীতে হিজবুল্লাহ প্রধান হতে যাচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তিনি
বর্তমানে হিজবুল্লাহর শীর্ষ নেতা হিসেবে কাজ করছেন। লেবাননের সেনাবাহিনী বলছে দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলেছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।